আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিজিক্স ফার্স্ট পেপার এর চ্যাপ্টার 6 অর্থাৎ মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়টা এতটা ইম্পর্টেন্ট যে এখান থেকে প্রতি বছরই বোর্ডে সৃজনশীল আসে। আজকে আমরা ইনশাল্লাহ এই অধ্যায় থেকে আসা রিসেন্ট বোর্ড প্রশ্নগুলো এমনভাবে সমাধান করব যেন পরীক্ষায় আমরা খুবই সহজে এখান থেকে আনসার করতে পারি। আর আমাদের সময় হবে খুবই অল্প এবং ক্লাসটা হবে ইনশাল্লাহ খুবই সহজ। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। মহাকর্ষীয় বল। যদি একটা বস্তুর ভর হয় m1 আর একটা বস্তুর ভর হয় m2 এবং এই বস্তু দুইটার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি হয় স্মল r, তাহলে এদের মধ্যে ক্রিয়ারত মহাকর্ষীয় বল হবে F = gm1 m2/r²। এই ক্ষেত্রে g হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। যদি এই ক্ষেত্রে একটা বস্তু হয় পৃথিবী, তাহলে পৃথিবীর ভরকে আমরা ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করতে পারি আর বস্তুর ভরকে আমরা স্মল m দিয়ে প্রকাশ করতে পারি। আর পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুটার মধ্যবর্তী দূরত্বকে আমরা স্মল r দিয়ে প্রকাশ করতে পারি। এক্ষেত্রে মহাকর্ষীয় বল হবে F = gM × স্মল m/r²। এক্ষেত্রে ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর, স্মল m হচ্ছে বস্তুর ভর, আর এই স্মল r এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব। এখন যদি এই যে স্মল m ভরের বস্তুটা এটা যদি পৃথিবীর ঠিক পৃষ্ঠে অবস্থান করে, তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব হবে পৃথিবীর ব্যাসার্ধের সমান। যদি পৃথিবীর ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল R দিয়ে প্রকাশ করি, তাহলে এই ক্ষেত্রে F = আমরা পাবো gmm/R²। অর্থাৎ এই ক্ষেত্রে স্মল r এর জায়গায় এই ক্যাপিটাল R অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ বসে যাবে। যদি এখন এই স্মল m ভরের বস্তুটা এই পৃথিবী পৃষ্ঠ থেকে এই যে উচ্চতায় অবস্থান করে, তখন আমরা এই পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর যে দূরত্ব স্মল r এটা বের করতে হলে অবশ্যই এই পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল R এর সাথে এই পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুর যে উচ্চতা h এটাকে যোগ করব। তাহলে আমরা স্মল r সমান কি পাবো? এই পৃথিবীর ব্যাসার্ধ r প্লাস পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা h। তাহলে দেখো স্মল r এর জায়গায় আমরা কি বসালাম? r + h। সো এই ক্ষেত্রে মহাকর্ষ ধ্রুবক হবে F = gmm/r + h²। এখন এই ক্ষেত্রে খেয়াল রাখবো যে মহাকর্ষীয় বলকে আমরা F দিয়ে প্রকাশ করছি আর g হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, যার মান আমরা সবাই জানি 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আর পৃথিবীর ভর এটাও মুখস্থ রাখলে খুবই ভালো হয়, এটা হচ্ছে 6 × 10⁻24 কেজি। বস্তুর ভর হচ্ছে স্মল m দিয়ে আমরা প্রকাশ করেছি, স্মল r হচ্ছে পৃথিবী ও বস্তুর মধ্যবর্তী দূরত্ব, আর ক্যাপিটাল R এটা ছিল পৃথিবীর ব্যাসার্ধ, যার মান 6400 কিলোমিটার অথবা 6.4 × 10⁶ মিটার। এই মানটাও মুখস্থ রাখলে খুবই ভালো হয়। তাহলে মহাকর্ষীয় বলের সূত্র আমরা কি পেলাম? F = gmm/r²। যদি এখান থেকে আমরা মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র বের করতে চাই, তাহলে এই যে বস্তুর ভর স্মল m এটাকে শুধু বাদ দিয়ে দিব, তাহলেই আমরা পাবো মহাকর্ষীয় প্রাবল্য E = gm/r²। এক্ষেত্রে আমরা কি করেছি? শুধু এই বস্তুর ভর স্মল m কে বাদ দিয়েছি। যদি এখান থেকে আমরা মহাকর্ষীয় বিভব বের করতে চাই, অর্থাৎ প্রাবল্য থেকে যদি বিভব বের করতে চাই, তাহলে দেখো প্রাবল্যে কি আছে? r²। এই r এর উপরের স্কয়ারটা বাদ দিয়ে দিবে, তাহলে দেখো মহাকর্ষীয় বিভব পেয়ে যাবে V = -gm/r। এক্ষেত্রে সামনে শুধু এক্সট্রা একটা মাইনাস আসবে। তাহলে আমরা যদি মহাকর্ষীয় বল থেকে প্রাবল্য বের করতে চাই, তাহলে আমরা এই যে বস্তুর ভর স্মল m কে বাদ দিব, তাহলে পেয়ে যাব মহাকর্ষীয় প্রাবল্য E = gm/r²। আর যদি মহাকর্ষীয় প্রাবল্য থেকে বিভব বের করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমরা জাস্ট r এর উপরে স্কয়ারটা বাদ দিব আর সামনে একটা মাইনাস আনবো, পেয়ে যাব বিভব V = -gm/r। এক্ষেত্রে খেয়াল দেখো প্রতি ক্ষেত্রে এই যে স্মল r কি? স্মল r হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। যেমন যদি বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব কি হবে? অবশ্যই পৃথিবীর ব্যাসার্ধের সমান, অর্থাৎ স্মল r হবে ক্যাপিটাল R এর সমান। যদি বস্তুটা পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায় অবস্থান করে, তাহলে এই ক্ষেত্রে স্মল r কত হবে? পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল R এবং বস্তুর উচ্চতা h এই দুইটার যোগফলের সমান। তাহলে খেয়াল রেখো যে আমরা কিন্তু এখন প্রাবল্য আর বিভবের এই সূত্র দুইটাও মনে রাখবো, আর স্মল r সমান কি হবে? সেটা অবশ্যই পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব হবে। ওকে, তাহলে চলো এখন আমরা সৃজনশীল দেখি। দিনাজপুর বোর্ড 25। দেখো এই কোশ্চেনে বলা হচ্ছে এ বস্তুটির জন্য মহাকর্ষীয় বিভব হিসাব করো। আচ্ছা, মহাকর্ষীয় বিভবের সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে V = -gm/r। এক্ষেত্রে g কি? g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। দেখো এটার মান দেয়া আছে প্রশ্নে 6.67 × 10⁻11। এই মানটা আমরা বসাবো। এরপরে ক্যাপিটাল M কি? ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর। দেখো এইটাও কোশ্চেনে দেওয়া আছে 6 × 10⁻24 কেজি। তো এটাও আমরা পেয়ে গেলাম। এরপরে স্মল r কি? স্মল r হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। তো পৃথিবীর কেন্দ্র থেকে এই যে এ বস্তুর দূরত্ব আমরা কোথায় পাবো? এই যে দেখো এখানে দেওয়া আছে। এ একটি বিন্দু বস্তু যা পৃথিবীর পৃষ্ঠ থেকে বাইরের দিকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। তার মানে যদি এইটা পৃথিবীর পৃষ্ঠ হয়, এই পৃথিবীর পৃষ্ঠ থেকে এই বস্তুটা বাইরের দিকে 100 কিলোমিটার দূরত্বে অবস্থিত। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে এই বস্তুর উচ্চতা h এর মান হবে কত? 100 কিলোমিটার। তাহলে h = আমরা পাবো 100 কিলোমিটার, মিটারে কনভার্ট করলে পাবো 10⁵ মিটার।
এখন পৃথিবীর এই যে ব্যাসার্ধ, দেখো পৃথিবীর ব্যাসার্ধের মানও দেওয়া আছে এখানে 6.4 10⁻³ কিলোমিটার। একে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে পেয়ে যাব 6.4 × 10⁻6 মিটার। এটা হবে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম, বস্তুর উচ্চতা h পেয়ে গেলাম, তাহলে স্মল আর কি হবে? স্মল আর হবে r + h। এখন আমরা যদি এই সূত্রে সবগুলো মান বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা মহাকর্ষীয় বিভব পেয়ে যাব -6.157 × 10⁻6 জুল পার কেজি। এই জুল পার কেজি হচ্ছে মহাকর্ষীয় বিভবের একক। এখন চট্টগ্রাম বোর্ড 23, দেখো এখানে বলা হচ্ছে সূর্য ও পৃথিবীর ভর যথাক্রমে 2 × 10⁻30 কেজি ও 6 × 10⁻24 কেজি। পৃথিবী হতে সূর্যের দূরত্ব 1.5 × 10⁻11 মিটার। গ প্রশ্নে বলা হচ্ছে সূর্য ও পৃথিবীর সংযোগ রেখার মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান বের করো। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই হচ্ছে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব প্রশ্নে দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি যে এদের মধ্যবিন্দু হচ্ছে এই পি বিন্দু। তাহলে এই ক্ষেত্রে সূর্য থেকে পি বিন্দু আর পৃথিবী থেকে পি বিন্দুর দূরত্ব কিন্তু সমান হবে। সেই দূরত্বটাকে যদি আমরা স্মল আর ধরি তাহলে স্মল আর সমান হবে এই যে দূরত্ব প্রশ্নে দেওয়া আছে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব, একে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই কিন্তু আমরা স্মল আর এর মান পেয়ে যাব। কারণ পি বিন্দু কি? পি বিন্দু হচ্ছে মধ্যবিন্দু, তাই না? তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, স্মল আর এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, এখন সূর্যের ভর ms এটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, আবার পৃথিবীর ভর me এটাও প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা এই পি বিন্দুতে সূর্যের কারণে কতটুকু বিভব পাওয়া যাবে আর পৃথিবীর জন্য কতটুকু বিভব পাওয়া যাবে সেটাকে আগে ক্যালকুলেট করব। দেখো সূর্যের দরুন বিভব vs এটা হবে -gms/r। এক্ষেত্রে জি এর মান বসাবো 6.673 10⁻11, এটা তো আমাদের মুখস্থ আছে। ms হচ্ছে সূর্যের ভর যেটা কোশ্চেনে দেওয়া আছে, আর স্মল আর হচ্ছে এই ক্ষেত্রে সূর্য থেকে এই পি বিন্দুর দূরত্ব। এই মানগুলো বসালে কিন্তু সূর্যের দরুন যে বিভবটা পাওয়া যাবে পি বিন্দুতে সেটা আমরা বের করতে পারবো। একইভাবে পৃথিবীর দরুন এই পি বিন্দুতে বিভব এটা বের করতে হলে আমরা বসাবো v = -gme/r। এক্ষেত্রে me হচ্ছে পৃথিবীর ভর, আর এই মানগুলো আমরা বসিয়ে দিলে এখান থেকে আমরা পৃথিবীর দরুন পি বিন্দুতে বিভব পেয়ে যাব। তাহলে এই যে সূর্যের দরুন পি বিন্দুতে বিভব আর পৃথিবীর দরুন পি বিন্দুতে বিভব, এই দুইটা বিভবকে যদি আমরা যোগ করি তাহলে পি বিন্দুতে মোট বিভব আমরা পেয়ে যাব v = vs + v। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করলেই আমরা পি বিন্দুতে মোট বিভবটা বের করতে পারবো। এখন আমরা মহাকর্ষীয় প্রাবল্যের সৃজনশীলগুলো দেখব। খেয়াল করো, এই প্রশ্নে বলা হচ্ছে যে পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি, ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। কিলোমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই তখন কত পাবো? 6.4 × 10⁻6 মিটার। ওকে, একটি কৃত্রিম উপগ্রহ কোনো এক সময় বি এবং পরবর্তীতে সি অবস্থানে আবর্তন করে, জি এর মান দেওয়া আছে। বলা হচ্ছে যে এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা দেখো, এটা হচ্ছে এ বিন্দু। দেখো তো এ বিন্দুটা কি ঠিক পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত না? এই তো পৃথিবী না, এই বিন্দুটা ঠিক পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত। তাহলে আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠে স্মল আর সমান ক্যাপিটাল আর, অর্থাৎ এই ক্ষেত্রে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব হবে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর এর সমান। আর পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, আমরা মুখস্থ জানি সেই মানটা। এখন খেয়াল করো, এই ক্ষেত্রে প্রাবল্য ইকুয়াল কি হবে? gm/r²। তো স্মল আর এর জায়গায় আমরা কি বসাবো? ক্যাপিটাল আর। তাহলে এখন সবগুলো মান যদি আমরা প্রশ্ন থেকে বসিয়ে দিই, এখান থেকে আমরা প্রাবল্যের মান পাবো 9.77 নিউটন পার কেজি। এক্ষেত্রে প্রাবল্যের একক নিউটন পার কেজি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন সিলেট বোর্ড 25, দেখো এখানে বলা হচ্ছে 3500 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ হতে 1800 কিলোমিটার উচ্চতায় 7.1 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে। পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, পৃথিবীর ভর দেয়া আছে, জি এর মান দেয়া আছে। গ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকে প্রদত্ত উচ্চতায় মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা, এই ক্ষেত্রে খেয়াল করো, এই যে উচ্চতা পৃথিবীর পৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা এইচ এর মান কত দেয়া আছে? 1800 কিলোমিটার। এই যে দেখো 1800 কিলোমিটার মানে প্রথমে এটাকে তুমি মিটারে নিয়ে আসবে, তাহলে এখান থেকে আমরা পাবো 1.8 × 10⁻6 মিটার। আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 × 10⁻6 মিটার। তো এই ক্ষেত্রে পৃথিবীর কেন্দ্র থেকে এই কৃত্রিম উপগ্রহের যে দূরত্ব স্মল আর, সেটা কি হবে? ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে প্রাবল্যের সূত্র আমরা কি জানি? প্রাবল্য ইকুয়াল gm/r²। এক্ষেত্রে স্মল আর এর জায়গায় আমরা বসাবো ক্যাপিটাল আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে দেখো জি এর মান কোশ্চেনে দেওয়া আছে, এম এর মান কোশ্চেনে দেওয়া আছে, ক্যাপিটাল আর এর মান দেওয়া আছে, আর স্মল এইচ এর মান দেখো এটা আমরা অলরেডি বের করেছি। সো এখান থেকে কিন্তু আমরা প্রাবল্যের মানটা খুব সহজে বের করতে পারবো। এখন আমরা স্মল এম ভরের কোনো বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুলতে কতটুকু কাজ করতে হবে অথবা কতটুকু পরিমাণ গতিশক্তি প্রদান করতে হবে সেটা দেখব। তো এই ক্ষেত্রে খেয়াল করো, স্মল এম ভরের একটা বস্তু পৃথিবী পৃষ্ঠে আছে, একে এইচ উচ্চতায় নিয়ে তুলতে হবে। তাহলে এই ক্ষেত্রে এইচ উচ্চতায় তোলার জন্য কৃত কাজ বা প্রয়োজনীয় গতিশক্তি দুইটাই কিন্তু একই হবে, আর সেটা হবে W = gmm × 1/r - 1/r + h। এক্ষেত্রে জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, ক্যাপিটাল এম এটা পৃথিবীর ভর, স্মল এম হচ্ছে বস্তুর ভর, ক্যাপিটাল আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এই যে এইচ হচ্ছে বস্তুটাকে যে উচ্চতায় তুলতে হবে সেই উচ্চতা। এখন খেয়াল করো,
এই যে সকল বোর্ড 2026-এর যে প্রশ্নটা, এখানে দেখো বলা হচ্ছে 2500 কেজি ভরের একটি বস্তুকে কৃত্রিম উপগ্রহে পরিণত করার জন্য একে ভূপৃষ্ঠ হতে এত উচ্চতায় নিয়ে যাওয়া হলো, অতঃপর এতে প্রয়োজনীয় গতিশক্তি সরবরাহ করা হলো। পৃথিবীর ভর দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে। গ প্রশ্নে বলা হচ্ছে উপগ্রহে উল্লেখিত উচ্চতায় নিতে কৃত কাজ নির্ণয় করো। এক্ষেত্রে দেখো জি এর মান কোশ্চেনে দেওয়া আছে, এম এর মান মানে পৃথিবীর ভরও কোশ্চেনে আছে, স্মল এম মানে এই যে উপগ্রহের যে ভর 2500 কেজি এটা কোশ্চেনে দেওয়া আছে, ক্যাপিটাল আর পৃথিবীর ব্যাসার্ধ এটাও প্রশ্নে দেওয়া আছে, স্মল এইচ অর্থাৎ কতটুকু উচ্চতায় তুলতে হবে 4 × 10⁻⁴ কিলোমিটার, একে মিটার নিলে আমরা পাবো 4 × 10⁻⁷ মিটার। তো এই সবগুলো মান আমাদের দেওয়া আছে কোশ্চেনে। এখন খেয়াল করো, আমরা জানি যে এই উচ্চতায় তুলতে কৃত কাজ হচ্ছে GMM × 1/r - 1/r + h। তাহলে এই সবগুলো মান যদি আমরা বসিয়ে দিই, খুবই সহজে এক্ষেত্রে কৃত কাজটা বের করতে পারবো। আর এই কাজটাই কিন্তু প্রয়োজনীয় গতিশক্তির সমান, একই হবে দুইটাই। ওকে, তাহলে আশা করছি এই সহজ অঙ্কটা তোমরা সবাই আনসার করতে পারবে। আচ্ছা, তাহলে এই উচ্চতায় বস্তুটাকে তুলতে প্রয়োজনীয় গতিশক্তি বা কৃতকাজের সূত্র আমরা কি পেয়েছি? W = GMM × 1/r - 1/r + h। এখন যদি বস্তুটাকে মহাশূন্যে বা অসীমে পাঠিয়ে দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে অসীমে পাঠানোর জন্য h এর মান ইনফিনিটি হয়ে যাবে, তাই না? সো এই ক্ষেত্রে h এর জায়গায় আমরা যদি ইনফিনিটি বসাই, 1/∞ সমান কত? 0। তখন আমরা W সমান কি পাবো? GMM/r। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে প্রয়োজনীয় গতিশক্তি এবং কৃতকাজ দুইটার মানই কিন্তু সেম আসবে, আর সেটা কত হবে? GMM/r। এখন খেয়াল করো, এই যশোর বোর্ড 24-এর প্রশ্নটাতে কি বলা হচ্ছে? এ ও বি দুটি কাল্পনিক গ্রহ পরস্পর হতে এত দূরে অবস্থিত, তাদের সংযোজক রেখার মধ্যবিন্দু হচ্ছে পি বিন্দু। ঘ প্রশ্নে বলা হচ্ছে এ বা বি কোন গ্রহ পৃষ্ঠ হতে 1000 কেজি ভরের নভোযানকে মহাশূন্যে পাঠাতে বেশি গতিশক্তি প্রয়োজন হবে। মহাশূন্যে পাঠানো মানে কি? অসীমে পাঠানো, তাই না? সো এই ক্ষেত্রে কিন্তু কৃতকাজ বা গতিশক্তি যেটাই বলি এর মান বা এর সূত্র কি হবে? GMM/r। তো আমরা এ গ্রহের জন্য এই সূত্রটাকে যদি লিখতে চাই, কি লিখবো? WA সমান GMA × M/RA। আর বি গ্রহের জন্য লিখবো WB সমান GMB × M/RB। এখন যদি আমরা WA/WB বের করতে চাই, সেক্ষেত্রে WA এর মানকে WB এর মান দিয়ে ভাগ দিয়ে দিব। এক্ষেত্রে জি এবং জি কাটা যাবে, স্মল এম আর স্মল এম কাটা যাবে, আমরা পাবো MA/MB আর B/RA। এখন দেখো এ গ্রহের ভর MA, বি গ্রহের ভর MB, এই যে দেখো এই দুইটা ভরই কিন্তু দেওয়া আছে, এই গ্রহের ভর, বি গ্রহের ভর। আবার দেখো এ গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে কিলোমিটার এককে, বি গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে কিলোমিটার এককে। তোমাকে অবশ্যই এগুলোকে মিটার এককে আনতে হবে, তারপর তুমি এই RB এবং RA এর মান মিটার এককে বসাতে পারবে। এই সবগুলো মান যদি আমরা এখানে বসাই, তাহলে WA/WB এর মান আমরা পেয়ে যাব, এবং দেখে বোঝা যাচ্ছে যে WA বড় হবে আর WB ছোট হবে। অর্থাৎ আমরা বলতে পারছি যে এ গ্রহের পৃষ্ঠ থেকে মহাশূন্যে পাঠাতে বেশি গতিশক্তির প্রয়োজন হবে। এখন চলো আমরা অভিকর্ষ স্তরণের পরিবর্তন সংক্রান্ত সৃজনশীলগুলো দেখি। প্রথমেই ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণের মান বের করার সূত্র কি? সেটা হচ্ছে G = GM/r², যেখানে G হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, M হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই সূত্রে অ্যাপ্লাই করে খুবই সহজে ভূপৃষ্ঠে আমরা G এর মান মানে অভিকর্ষ স্তরণের মানটা বের করতে পারি। এই মানটাকে কাজে লাগিয়ে আমরা ভূপৃষ্ঠ হতে H উচ্চতায় এবং ভূপৃষ্ঠ হতে H গভীরতায় উভয় ক্ষেত্রে অভিকর্ষ স্তরণের মান বের করতে পারি। যেমন ভূপৃষ্ঠ হতে H উচ্চতায় যদি আমরা অভিকর্ষ স্তরণ বের করতে চাই, তাহলে এই ক্ষেত্রে অভিকর্ষ স্তরণ হবে G ডট সমান G × R/r + h²। আর যদি ভূপৃষ্ঠ হতে H গভীরতায় আমরা G এর মান বের করতে চাই, তাহলে এই ক্ষেত্রে অভিকর্ষ স্তরণ হবে G ডাবল ডট ইকুয়াল G × 1 - h/r। তাহলে দেখো ভূপৃষ্ঠ থেকে H উচ্চতায় এবং H গভীরতায় উভয় ক্ষেত্রে আমরা কিন্তু এই যে ভূপৃষ্ঠে যে G এর মানটা ছিল সেই G এর মানের সাহায্য নিয়েছি, তাই না? এখন এই সৃজনশীলটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে এ একটি বিন্দু বস্তু যা পৃথিবীর পৃষ্ঠ থেকে বাইরের দিকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। 20 কেজি ভরের একটি বি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে এবং 30 কেজি ভরের অপর একটি বস্তু সি কে 400 কিলোমিটার গভীরে ভূ অভ্যন্তরে রাখা হলো। পৃথিবীর ভর দেয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, জি এর মান দেয়া আছে। ঘ প্রশ্নে বলা হচ্ছে অবস্থানের কারণে বি ও সি বস্তুর মধ্যে কোন বস্তুটির ওজন বেশি হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে বি বস্তুর অভিকর্ষ স্তরণ বের করব, এখান থেকে তার ওজন বের করব, তারপরে সি বস্তুর অভিকর্ষ স্তরণ বের করব এবং সেখান থেকে তারও ওজন বের করব, আর এই দুইটা ওজনের তুলনা করব। আচ্ছা, প্রথমেই তাহলে আমাদেরকে কি করতে হবে? সবার আগে ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠে জি এর মান বের করতে হবে, G = GM/r², এই সূত্র দিয়ে। তাহলে এই ক্ষেত্রে দেখো জি, এই যে দেখো জি এর মান কোশ্চেনে দেয়া আছে। এরপরে এম পৃথিবীর ভর, দেখো পৃথিবীর ভরও দেয়া আছে কোশ্চেনে।
এরপরে আর পৃথিবীর ব্যাসার্ধ, দেখো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে কিলোমিটার এককে, এটাকে মিটার এককে নিয়ে আসতে হবে, তারপরে সবগুলো মান বসিয়ে দিলে এখান থেকে আমরা পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা বের করতে পারবো। এটাকে কাজে লাগিয়ে এখন আমরা এইচ উচ্চতায় এবং এইচ গভীরতায় আমরা বি এবং সি বস্তুর ওজন বের করব। আচ্ছা দেখো বি বস্তু সম্পর্কে কি বলা হয়েছে, এই যে 20 কেজি ভরের একটি বি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে। তাহলে বি বস্তু কোথায় আছে, 400 কিলোমিটার উপরে। আচ্ছা ভূপৃষ্ঠ থেকে এইচ উপরে বা এইচ উচ্চতায় বস্তুর অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র হচ্ছে জি ডট ইকুয়াল জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এক্ষেত্রে জি হচ্ছে ওই যে ভূপৃষ্ঠ ত্বরণ যেটা আমরা বের করেছি, সেই ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণটা বসাতে হবে। আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ এইচ হচ্ছে যে উচ্চতায় বস্তুটা আছে। তো এই ক্ষেত্রে এইচ এর মান কোশ্চেনে দেওয়া আছে বি বস্তুর জন্য 400 কিলোমিটার, মানে হচ্ছে 4 ইন্টু 10⁵ মিটার। তাহলে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। তাহলে এইখান থেকে আমরা এই বি বস্তুর অবস্থানের জন্য তার অভিকর্ষ ত্বরণটা পেয়ে যাব। এখন বি বস্তুর ওজন বের করতে হলে ডাব্লিউ বি সমান আমরা লিখবো এম বি ইন্টু জি। এক্ষেত্রে বি বস্তুর ভর এম বি হচ্ছে 20 কেজি, বসালে এখান থেকে আমরা বি বস্তুর ওজনটা পেয়ে যাব। এরপর আসো সি বস্তু। সি বস্তুর ক্ষেত্রে কি বলা হয়েছে, যে সি বস্তু হচ্ছে 30 কেজি ভরের এবং এই সি বস্তুকে 400 কিলোমিটার গভীরে ভূ অভ্যন্তরে রাখা হলো। তার মানে ভূপৃষ্ঠ থেকে গভীরে আছে সি বস্তুটা। কতটুকু গভীরে, আমরা ধরে নিচ্ছি এইচ পরিমাণ গভীরে আছে। এই এইচ এর মান হচ্ছে 400 কিলোমিটার, মানে 4 ইন্টু 10⁵ মিটার। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি ডাবল ডট সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এক্ষেত্রে জি হচ্ছে ওই যে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ পেয়েছিলাম 9.77, সেটা বসাবো। 1 মাইনাস এইচ, এইচ এর মান আমরা এই মাত্র বের করলাম, ডিভাইড বাই পৃথিবীর ব্যাসার্ধ আর, এই মানটা বসাবো। এখান থেকে আমরা ভূ অভ্যন্তরে এই সি বস্তুর যে অভিকর্ষ ত্বরণ সেটা পেয়ে যাব। এখন সি বস্তুর ওজন ডাব্লিউ সি সমান এম সি ইন্টু জি ডাবল ডট। তাহলে সি বস্তুর ভর এম সি বসিয়ে দিব, 30 কেজি কোশ্চেনে দেওয়া আছে, জি ডাবল ডট বসাবো, এখান থেকে সি বস্তুর ওজনটা পেয়ে যাব। তাহলে বোঝাই যাচ্ছে যে সি বস্তুর ওজন ডাব্লিউ সি বি বস্তুর ওজনের চাইতে কি হবে, বেশি হবে। এখন আমরা আহ্নিক গতির কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন সংক্রান্ত সৃজনশীলগুলো দেখব। প্রথমে আমরা অক্ষাংশ সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া নিব। দেখো এটা হচ্ছে পৃথিবীর উত্তর মেরু, আর এই হচ্ছে পৃথিবীর দক্ষিণ মেরু। এই পৃথিবীর দুইটা মেরুকে সংযোগকারী এই রেখাটা হচ্ছে মূলত কি, মেরু রেখা। এই মেরু রেখাই হচ্ছে মূলত পৃথিবীর ঘূর্ণন অক্ষ। অর্থাৎ এই মেরু রেখাকে কেন্দ্র করে পৃথিবী নিজ অক্ষের উপরে 24 ঘন্টায় একবার আবর্তিত হয়, যেটাকে আমরা কি বলি, আহ্নিক গতি। তাহলে এই মেরু রেখাই হচ্ছে পৃথিবীর ঘূর্ণন অক্ষ। এখন এই মেরু রেখার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো পৃথিবীর প্যাট চিরে এই যে রেখাটা, এটা হচ্ছে বিষুব রেখা বা নিরক্ষ রেখা। এই মেরু রেখা এবং বিষুব রেখার সংযোগকারী এই বিন্দুটাই হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এখন ধরো আমাদেরকে বলা হলো যে ভূপৃষ্ঠের উপরস্থ যে কোনো একটা বিন্দু হচ্ছে এই পি বিন্দু, ভূপৃষ্ঠের উপরস্থ একটা বিন্দু, এই পি বিন্দুর অক্ষাংশ তোমাকে বের করতে হবে। তাহলে কিভাবে আমরা কাজটা করব, আমরা প্রথমে পৃথিবীর কেন্দ্রের সাথে এই পি বিন্দুকে সংযুক্ত করব। তাহলে এই যে ওপি রেখাটা আমরা পেলাম, এই ওপি রেখাটা এই বিষুব রেখার সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে এই ক্ষেত্রে পি বিন্দুর অক্ষাংশ। এক্ষেত্রে দেখো অক্ষাংশকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি, ল্যামডা দিয়ে প্রকাশ করেছি। তাহলে পি বিন্দুর অক্ষাংশ হবে কি, ল্যামডা। আবারও খেয়াল করো, পৃথিবীর কেন্দ্রের সাথে যদি আমরা ভূপৃষ্ঠের উপরস্থ কোনো বিন্দুকে সংযুক্ত করি, তাহলে এই সংযোগকারী রেখাটা বিষুব রেখার সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে ওই বিন্দুটার অক্ষাংশ। এক্ষেত্রে পি বিন্দুর অক্ষাংশ আমরা কি পেয়েছি, ল্যামডা। ল্যামডা দিয়ে সাধারণত অক্ষাংশকে প্রকাশ করা হয়। এখন পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান অথবা ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান বের করার সূত্র হচ্ছে জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এই ক্ষেত্রে জি ল্যামডা হচ্ছে ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ, যেটা আমাদেরকে বের করতে হবে এই সূত্র দিয়ে। জি কি, জি হচ্ছে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, যার আদর্শ মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওমেগা, ওমেগা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা পৃথিবীর কৌণিক বেগ ওমেগা নির্ণয়ের সূত্র হচ্ছে ওমেগা সমান সমান 2π/t। এখানে টি হচ্ছে কি পৃথিবীর আবর্তনের পর্যায়কাল। আমরা জানি পৃথিবী 24 ঘন্টায় একবার নিজ অক্ষের উপরে আবর্তন করে, তাই না? তাহলে পৃথিবীর আবর্তনের পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা, আর 24 ঘন্টা মানে হচ্ছে 86,400 সেকেন্ড। আমরা যদি 2π কে 86,400 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব 7.27 ইন্টু 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড। এইটা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ। এই মানটা মুখস্থ রাখলে খুবই ভালো হয়, কারণ এটা সৃজনশীলে প্রায়ই ব্যবহার করতে হয়, আর বারবার ক্যালকুলেটর ইউজ করতে গেলে সময় লাগে, তাই না? সেই মানটা মুখস্থ রাখলে বেশি ভালো হবে। এখন খেয়াল কর, এই যে সৃজনশীলটা এখানে আছে, এই সৃজনশীলে বলা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6,400 কিলোমিটার, পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনকাল 24 ঘন্টা, ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গ প্রশ্নে বলা হচ্ছে পৃথিবীর 60 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষীয় ত্বরণের মান কত। তাহলে কত ডিগ্রি অক্ষাংশ, 60 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে ল্যামডা হচ্ছে 60 ডিগ্রি। আর ওমেগা এটা কিভাবে বের করতে হয় অলরেডি আমরা দেখেছি। এক্ষেত্রে 24 ঘন্টা মানে যে 24 ঘন্টা দেওয়া আছে, 24 ঘন্টা মানেই 86,400 সেকেন্ড।
আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে কিলোমিটারে, কিলোমিটারকে তোমাকে প্রথমে মিটারে নিতে হবে। আর জি এর মান, এটা তো এখানে দেয়া আছে, জি এর আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা এই সূত্র ব্যবহার করব, জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। এই সূত্রে আমরা সবগুলো মান বসাবো। জি এর মান প্রথমে, ল্যামডা মানে কি 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে জি ল্যামডার জায়গায় জি 60 বের করব, তাই না? মানে 60 ডিগ্রি অঙ্কাংশে জি এর মানটা বের করব আমরা। সো এই ক্ষেত্রে প্রথমে জি এর আদর্শ মান 9.8 বসাবো, ওমেগা স্কয়ার, ওমেগার মানটা বসাবো, কস স্কয়ার ল্যামডার মান কত 60 ডিগ্রি। সবগুলো মান বসিয়ে দিলে এখান থেকে আমরা 60 ডিগ্রি অক্ষাংশে জি ল্যামডা মানে জি এর মানটা পেয়ে যাব। আচ্ছা, এই যে বিষুব রেখা আর এই যে মেরু রেখা, এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে যদি বিষুব রেখার উপরে অক্ষাংশকে ল্যামডা ইকুয়াল 0 ডিগ্রি ধরা হয়, তাহলে উত্তর মেরুর অক্ষাংশ কত হবে? অবশ্যই 90 ডিগ্রি। আবার একইভাবে দক্ষিণ মেরুর অক্ষাংশ কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি যে বিষুব অঞ্চলে অক্ষাংশ ল্যামডা ইকুয়াল কত ধরা হয়? 0 ডিগ্রি। আর মেরু অঞ্চলে অক্ষাংশ কত হয়? ল্যামডা ইকুয়াল 90 ডিগ্রি। এই দুইটা জিনিস কিন্তু আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। খেয়াল করো, এখন বিষুব অঞ্চলে যদি আমাদেরকে জি এর মান বের করতে বলা হয়, তাহলে আমাদের মূল সূত্র জি ল্যামডার জায়গায় আমরা বসাবো জি জিরো। কেন? কারণ বিষুব অঞ্চলে ল্যামডা কত? 0 ডিগ্রি। তাহলে জি জিরো সমান আমরা বসাবো জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। এই ল্যামডার জায়গায় আমরা কত বসাবো? 0 ডিগ্রি। কস জিরো মানে কত? 1। তাহলে এই জায়গাটা হয়ে যাবে 1। আমরা পাবো জি জিরো ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর। এটা হচ্ছে বিষুব অঞ্চলে জি এর মান নির্ণয় সূত্র। এক্ষেত্রে ল্যামডা আমরা কত ধরেছি? 0 ডিগ্রি। এখন যদি মেরু অঞ্চলে আমাদেরকে জি ল্যামডা বের করতে হয়, মানে অভিকর্ষ স্তন বের করতে হয়, তখন আমরা এই ল্যামডার জায়গায় বসাবো 90। এই যে জি 90, জি 90 ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। এক্ষেত্রে ল্যামডার জায়গায় কত বসাবো? 90 ডিগ্রি। আমরা জানি যে কস 90 এর মান কত? 0। তাহলে এই সম্পূর্ণ জায়গাটা 0 হয়ে যাবে। আমরা পাবো জি 90 ইকুয়াল জি। এটা হচ্ছে মেরু অঞ্চলে অভিকর্ষ স্তরণের মান নির্ণয় সূত্র। তাহলে দেখো, বিষুব অঞ্চলে আমরা অক্ষাংশ ল্যামডা কত বসিয়েছি? 0 ডিগ্রি। আর মেরু অঞ্চলে অক্ষাংশ ল্যামডা কত বসিয়েছি? 90 ডিগ্রি। খেয়াল রাখতে হবে। ওকে, এখন ময়মনসিংহ বোর্ড 24 এর সৃজনশীলটা দেখি। এইটার গ প্রশ্ন কিন্তু একটু আগে আমরা করেছি। এখন ঘ প্রশ্ন দেখো, এখানে আবারও খেয়াল করি, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনকাল 24 ঘন্টা, যেটা হচ্ছে 86,400 সেকেন্ড, এটা দেওয়া আছে। আর ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণ জি এর মান দেওয়া আছে। এখান থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো সবগুলো বের করেছিলাম এর আগের গ প্রশ্নে। এই সবগুলো, যেখানে পৃথিবীর কৌণিক বেগ আমরা বের করেছিলাম 7.27 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড। এখন এই ঘ প্রশ্নে কি বলা হচ্ছে? যদি পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে 10 গুণ বেশি হয়। আচ্ছা, পৃথিবীর ঘূর্ণন বর্তমানে কত? ওমেগা 7.27 ইন্টু 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড। পৃথিবীর ঘূর্ণন এই বর্তমান ঘূর্ণনের চেয়ে 10 গুণ বেশি হবে। তার মানে পৃথিবীর নতুন ঘূর্ণন বেগ হবে ওমেগা ডট সমান বর্তমান ঘূর্ণন ওমেগা, এর সাথে যোগ করতে হবে আরো tan ওমেগা, মানে ওমেগার 10 গুণ বর্তমান ঘূর্ণনের সাথে যোগ করতে হবে। তাহলে ওমেগা প্লাস tan ওমেগা কত হবে? 11 ওমেগা। কথাটা বুঝতে পেরেছি? বর্তমান ঘূর্ণন হচ্ছে ওমেগা, এর সাথে আমরা যোগ করব ওমেগার আরো 10 গুণ, তাহলে আমরা কত পাবো? 11 ওমেগা। এখন ওমেগার মান আমরা এখানে বসিয়ে দিলেই পৃথিবীর নতুন যে ঘূর্ণন বেগ ওমেগা ডট সেটা পেয়ে যাব। এখন দেখো, কোশ্চেনে কি বলা হয়েছে? যদি পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে 10 গুণ বেশি হয়, তবে বিষুবীয় অঞ্চলে জি এর মান অর্ধেকে পরিণত হবে কিনা। আচ্ছা, আমরা জানি বিষুব অঞ্চলে অক্ষাংশ ল্যামডা কত? 0 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে সূত্র জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা, এখানে ল্যামডার জায়গায় আমরা কত বসাবো? 0 বসাবো। জি জিরো ইকুয়াল জি মাইনাস ওমেগা ডট স্কয়ার বসাবো, কারণ এই ক্ষেত্রে আমাদের নতুন ঘূর্ণনকে আমরা ওমেগা ডট ধরেছি। আর কস স্কয়ার ল্যামডার জায়গায় কি বসাবো? 0। তো আমরা যদি এখন সবগুলি মান বসাই, জি এর মান কোশ্চেনে দেওয়া আছে 9.8, ওমেগা ডট আমরা এইমাত্র বের করেছি, আর এর মান কোশ্চেনে দেওয়া আছে, আর কস জিরো মানে তো 1। এই সবগুলো মান বসালে এখান থেকে কিন্তু আমরা এই যে বিষুব অঞ্চলে এই নতুন ঘূর্ণন বেগের কারণে যে অভিকর্ষ স্তরণ সেটার মান পেয়ে যাব। এখন এই যে আমরা জি জিরোর মানটা পেলাম, একে আমরা জি এর মান দিয়ে ভাগ দিব। ভাগ দিলে দেখা যাচ্ছে 0.583 এসেছে। এটা কি অর্ধেক? না, অর্ধেক হলে তো 0.5 হতো, তার মানে এটা অর্ধেক না, সুতরাং অর্ধেক হবে না। এখন এই সৃজনশীলটা দেখো, এখানে বলা হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তুকে বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে স্থানান্তর করা হলো। পৃথিবীর বার্ষিক গতি ও আহ্নিক গতি যথাক্রমে 365 ডে 24 আওয়ার্স। পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্ব দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, অভিকর্ষ স্তরণ দেওয়া আছে। ঘ প্রশ্নে বলা আছে, যদি আহ্নিক গতি না থাকতো তবে বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে বস্তুটি স্থানান্তরের ফলে ওজনের পরিবর্তন হবে কি? আচ্ছা, শর্ত কি? যদি আহ্নিক গতি না থাকতো, আহ্নিক গতি যদি না থাকে, তাহলে পৃথিবীর যে কৌণিক গতি বা কৌণিক বেগ ওমেগা যেটা আছে সেটা কিন্তু 0 হয়ে যাবে। খেয়াল রেখো, এটা মূলত কিন্তু আহ্নিক গতির কারণেই আছে, তাই না? তাহলে আহ্নিক গতি যদি না থাকে, তাহলে পৃথিবীর কৌণিক গতি বা কৌণিক বেগ বা ঘূর্ণন গতি যেটাই বলো সেটা 0 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে বিষুব অঞ্চলে আমরা জানি ল্যামডা ইকুয়াল 0 ডিগ্রি।
সো জি ল্যামডার জায়গায় বসাবো জি জিরো ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডার জায়গায় বসাবো 0 ডিগ্রি। এখন ওমেগা যদি 0 হয় তাহলে এই ওমেগার জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই এই সম্পূর্ণ জায়গাটা 0 হয়ে যাবে। তখন দেখো জি জিরো কত পাবো আমরা, জি জিরো ইকুয়াল জি পাবো। তাহলে বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণ পেয়ে গেলাম জি। এখন মেরু অঞ্চলে ল্যামডা কত, 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে জি ল্যামডার জায়গায় বসাবো জি 90 ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডার জায়গায় কত বসাবো, 90। এখন এই ওমেগার জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে এক্ষেত্রেও দেখো এই সম্পূর্ণ জায়গাটা 0 হয়ে যাবে। তখন আমরা জি 90 কত পাবো, জি। তাহলে দেখো বিষুব অঞ্চলে জি জিরো মানে অভিকর্ষ ত্বরণ কত পেয়েছি, জি। আবার মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি 90 কত পেয়েছি, এটাও আমরা পেলাম জি। তাহলে উভয় ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু সেম। আর অভিকর্ষ ত্বরণ যদি সেম আসে তাহলে বস্তুর ওজনও সেম আসবে, কারণ এই ক্ষেত্রে বস্তুর ওজন বের করতে হলে এর সাথে শুধু একটা এম গুণ দিয়ে দিলেই হবে, এম জি মানেই তো বস্তুর ওজন। তাহলে যেহেতু অভিকর্ষ ত্বরণ সেম হয়ে গেছে তাহলে বিষুব অঞ্চল এবং মেরু অঞ্চল এই দুইটা জায়গাতে বস্তুর ওজনও কি হবে, সেম হবে। এখন এই সৃজনশীলটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে 24 ঘন্টায় নিজ অক্ষে আবর্তনরত এ পৃথিবীতে একটি বস্তুর ওজন সর্বত্র সমান হওয়া সম্ভব নয়। পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, অভিকর্ষ ত্বরণ জি এর মান দেয়া আছে। গ প্রশ্নে বলা হচ্ছে পৃথিবীর মেরু বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। এটা তোমার জন্য HW, ঠিক আছে। আচ্ছা, ঘ প্রশ্নে কি বলা হচ্ছে, উদ্দীপকে পৃথিবীর বিষুবীয় অঞ্চলে একটি বস্তুর ওজন শূন্য হতে হলে কৌণিক বেগের মান বৃদ্ধি করতে হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, প্রথমে আমরা যদি খেয়াল করি বিষুব অঞ্চলে অক্ষাংশ কত, ল্যামডা ইকুয়াল 0 ডিগ্রি। আর ল্যামডা অক্ষাংশে জি এর মান নির্ণয় সূত্র হচ্ছে জি ল্যামডা ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। তো বিষুব অঞ্চলের ক্ষেত্রে ল্যামডার জায়গায় আমরা 0 বসাবো, জি 0 সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার 0 ডিগ্রি। কস 0 মানে কত, 1। তাহলে আমরা এখান থেকে পাবো জি মাইনাস ওমেগা স্কয়ার আর। এটা হচ্ছে জি 0 মানে বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান। এখন খেয়াল করো, ঘ প্রশ্নে কি চেয়েছে, ঘ প্রশ্নে বলেছে যে বিষুবীয় অঞ্চলে একটি বস্তুর ওজন শূন্য হতে হলে কৌণিক বেগের মান বৃদ্ধি করতে হবে, এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে বস্তুর ওজন যদি শূন্য হতে হয়, দেখো বস্তুর ওজন মানে কি, বস্তুর ওজন মানে হচ্ছে ভর ইনটু অভিকর্ষ ত্বরণ, তাই না? বস্তুর ভর তো আর শূন্য হতে পারবে না, তাহলে তার অভিকর্ষ ত্বরণটাই শূন্য হবে। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ শূন্য হওয়ার মানে কি, মানে হচ্ছে এই যে বিষুব অঞ্চলে জি 0 পেয়েছি, জি মাইনাস ওমেগা স্কয়ার আর, এই মানটাকে শূন্য ধরতে হবে। তাহলে প্রশ্ন মতে আমরা বিষুব অঞ্চলে জি এর মানটাকে শূন্য ধরবো। তাহলে জি মাইনাস ওমেগা স্কয়ার আর সমান কত হবে, 0, কারণ জি 0 মানে কি, জি মাইনাস ওমেগা স্কয়ার আর। এখান থেকে আমরা ওমেগা স্কয়ারের মান এবং ওমেগার মান বের করতে পারি। এখানে আমরা জি এর মান এবং আর এর মান বসিয়ে দিলে এখান থেকে আমরা দেখো ওমেগার মান পেয়ে গেলাম 1.24 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে মূলত এই পরিবর্তিত অবস্থায়, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ বা বস্তুর ওজন যখন শূন্য হবে তখন পৃথিবীর কৌণিক বেগ ওমেগার মান। কিন্তু নর্মাল সাধারণ অবস্থায় পৃথিবীর কৌণিক বেগের মান কত, সেটা হচ্ছে 7.27 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড। একে যদি আমরা ওমেগা 0 ধরি তাহলে দেখো ওমেগা 0 থেকে এই যে পরিবর্তিত অবস্থায় যখন অভিকর্ষ ত্বরণ শূন্য হয় তখন দেখো ওমেগার মান কিন্তু অনেক বেড়ে গেছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে ওমেগা গ্রেটার দেন ওমেগা 0। তার মানে পরিবর্তিত অবস্থায় বস্তুর ওজন শূন্য হতে হলে কি করতে হবে, কৌণিক বেগ বৃদ্ধি করতে হবে। এখন আমরা কৃত্রিম উপগ্রহ থেকে আসা সৃজনশীলগুলো সলভ করব। খেয়াল করে দেখো, এটা হচ্ছে ধরো পৃথিবী, এই ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় দেখো এটা একটা কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহটা একটা নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তো এই কৃত্রিম উপগ্রহ থেকে সাধারণত 3টা প্রশ্ন আমাদের কাছে জানতে চাওয়া হয়। প্রথমত আমাদের কাছে জানতে চাওয়া হয় যে কৃত্রিম উপগ্রহের বেগ বা রৈখিক বেগ ভি কত। দ্বিতীয়ত আমাদের কাছে জানতে চাওয়া হয় যে কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল বা পর্যায়কাল টি নির্ণয় করো। অর্থাৎ এই কৃত্রিম উপগ্রহটা পৃথিবীকে সম্পূর্ণ একবার ঘুরে আসতে বা সম্পূর্ণ কক্ষপথটা একবার পরিভ্রমণ করতে যে সময়টা নিবে সেটাই হচ্ছে তার আবর্তন বা পর্যায়কাল। সেই আবর্তন বা পর্যায়কাল টি বের করতে বলা হয়। এরপর ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা এইচ নির্ণয় করতে বলা হয়। এই ভূপৃষ্ঠ হতে এর উচ্চতা এইচ বের করতে বলা হয়। প্রথমেই কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের জন্য দেখো 2টা সূত্র আছে। একটা হচ্ছে v ইকুয়াল রুট ওভার অফ gm বাই r প্লাস এইচ। এখানে g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, m হচ্ছে পৃথিবীর ভর, r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, h হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপগ্রহটির উচ্চতা। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে v ইকুয়াল 2π বাই t ইন্টু r প্লাস এইচ। এখানে t হচ্ছে উপগ্রহটির পর্যায়কাল বা আবর্তনকাল। এখন আমরা এই সৃজনশীলটা সলভ করি। দেখো এখানে বলা হচ্ছে যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 × 10⁻24 কেজি ও 6400 কিলোমিটার। পৃথিবী পৃষ্ঠ হতে 1000 কিলোমিটার দূরে একটি উপগ্রহ আবর্তনশীল আছে। একজন নভোচারী মনে করে উপগ্রহটিকে আরো 22,200 কিলোমিটার দূরত্বে সরালে এর বেগ অর্ধেক হবে। মহাকর্ষ ধ্রুবকের মান দেওয়া আছে। ঘ প্রশ্নে বলা হচ্ছে নভোচারীর ধারণা সঠিক কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, খেয়াল করো, প্রাথমিক অবস্থায় আমরা যদি এই উপগ্রহটির বেগ বের করতে চাই আমরা জানি v ইকুয়াল রুট ওভার অফ gm বাই r প্লাস এইচ। এই ক্ষেত্রে জি এর মান কোশ্চেনে জি এর মান দেওয়া আছে,
এম এর মান তো দেয়াই আছে, আর এর মানও দেয়া আছে, আর এই প্রাথমিক অবস্থায় এইচ এর মান কত? 1000 কিলোমিটার, অর্থাৎ 10⁶ মিটার। এই মানগুলো আমরা এখানে বসাবো। আমরা এখান থেকে প্রাথমিক অবস্থায় উপগ্রহটির বেগ বের করব। এখন নভোচারী কি করেছে? নভোচারী মনে করে যে উপগ্রহটিকে আরো 22,200 কিলোমিটার দূরত্বে সরালে এর বেগ অর্ধেক হবে। তাহলে পরিবর্তিত অবস্থায় আগের 1000 কিলোমিটার তো অলরেডি আছে, এর সাথে আরো 22,200 কিলোমিটার যোগ করতে হবে। তখন ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা এইচ ডট সমান আমরা পাবো 23,200 কিলোমিটার। তাহলে কৃত্রিম উপগ্রহটির ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এইচ ডট হবে 2.32 ইন্টু 10⁷ মিটার। এখন এক্ষেত্রে কৃত্রিম উপগ্রহটির বেগ ভি ডট যদি আমরা বের করি √gm/r+h ডট, এখানে মানগুলো আমরা বসিয়ে দিব, তাহলে এখান থেকে আমরা উপগ্রহটির বেগ বের করতে পারবো। এখন দেখো ভি ডট যেটা আমরা এইমাত্র বের করলাম আর ভি যেটা আমরা আগে বের করেছি, দুইটার অনুপাত যদি আমরা বের করি বের হবে 0.5, অর্থাৎ ভি ডট সমান হবে 0.5 ইন্টু ভি। তাহলে ভি ডট ভি এর 0.5 মানে অর্ধেক হবে। নভোচারী কিন্তু এটাই ধারণা করেছিল যে উপগ্রহটিকে আরো এত দূরত্বে সরালে এর বেগ অর্ধেক হবে। তাহলে নভোচারীর ধারণাটা কি সঠিক হবে, তাই না? কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র থেকে আমরা খুবই সহজে এর আবর্তন বা পর্যায়কাল নির্ণয়ের সূত্র বের করতে পারি। সেটা হচ্ছে T = 2π√r+h⁴³/gm। এই সৃজনশীলে দেখো কি বলা হচ্ছে, ভূপৃষ্ঠ হতে 1200 কিলোমিটার উচ্চতায় একটি 300 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। জি এর মান দেয়া আছে, এম এর মান দেয়া আছে, আর এর মান দেয়া আছে। গ প্রশ্নে বলা হচ্ছে কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নির্ণয় করো। আমরা জানি কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল T = 2π√r+h⁴³/gm। এক্ষেত্রে আর পৃথিবীর ব্যাসার্ধ, এর মান দেয়া আছে। এইচ, আচ্ছা ভূপৃষ্ঠ থেকে উচ্চতা দেয়া আছে 1200 কিলোমিটার, মিটারে নিলে হবে 1.2 ইন্টু 10⁶ মিটার। জি এর মান প্রশ্নে দেয়া আছে, এম এর মানও দেয়া আছে। মানগুলো বসালে আমরা এখান থেকে সেকেন্ডে আবর্তনকাল পাবো 6579.08 সেকেন্ড। একে যদি আমরা 3600 দিয়ে ভাগ দিই তাহলে এখান থেকে পেয়ে যাব 1.83 আওয়ার। আবর্তন বা পর্যায়কাল নির্ণয় সূত্র থেকেই আমরা খুবই সহজে কৃত্রিম উপগ্রহের উচ্চতা নির্ণয় সূত্র বের করতে পারি। সেক্ষেত্রে কৃত্রিম উপগ্রহের উচ্চতা নির্ণয় সূত্র হচ্ছে h = gmt²/4π² 1/3 - এখানে খেয়াল করো, আমরা জানি যে g = gm/r², তাহলে gm সমান gr²। তাহলে এই সূত্রে gm এর স্থানে যদি আমরা gr² বসিয়ে দিই তাহলে আমরা উচ্চতা নির্ণয় সূত্র পাবো h = gr² × t²/4π² 1/3 - r। তাহলে কৃত্রিম উপগ্রহের উচ্চতা নির্ণয়ের আমরা দুইটা সূত্র পেলাম। একটা হচ্ছে h = gmt²/4π² 1/3 - r, আরেকটা হচ্ছে h = gr²t²/4π² 1/3 - r। আচ্ছা, ভূস্থির উপগ্রহ কাকে বলে? কোন উপগ্রহের আবর্তনকাল বা পর্যায়কাল যদি পৃথিবীর আবর্তনকালের সমান হয়। পৃথিবীর আবর্তনকাল কত? 24 ঘন্টা। যদি কোনো উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা হয় তাহলে পৃথিবী থেকে ওই উপগ্রহটিকে সর্বদা স্থির বলে মনে হবে। তখন আমরা ওই উপগ্রহটাকে ভূস্থির উপগ্রহ বলবো। অর্থাৎ কোন উপগ্রহকে ভূস্থির হতে হলে কি হতে হবে? তার আবর্তনকাল বা পর্যায়কাল পৃথিবীর সমান, অর্থাৎ 24 আওয়ার্স বা 24 ঘন্টা হতে হবে। তাহলেই ওই উপগ্রহটাকে আমরা ভূস্থির উপগ্রহ বলবো। যেমন এই সৃজনশীলটা খেয়াল করো, 26 সালের এই প্রশ্নটাতে কি বলা হচ্ছে, 2500 কেজি ভরের একটি বস্তুকে কৃত্রিম উপগ্রহে পরিণত করার জন্য একে ভূপৃষ্ঠ হতে এত উচ্চতায় নিয়ে যাওয়া হলো, অতঃপর এতে প্রয়োজনীয় গতিশক্তি সরবরাহ করা হলো, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দেয়া আছে। ঘ প্রশ্নে বলা হচ্ছে ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে কি? গাণিতিকভাবে যাচাই করো। স্থির বলে তখনই মনে হবে যদি এর আবর্তনকাল কত হয়? 24 ঘন্টা। দেখো, আমরা প্রথমে এর আবর্তন বা পর্যায়কাল বের করার সূত্রটা অ্যাপ্লাই করব। তো এই ক্ষেত্রে আর এর মান দেখো দেয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ। এরপরে এইচ এর মান কত উচ্চতায়? দেখো এখানে উচ্চতা দেওয়া আছে 4 × 10⁴ কিলোমিটার, একে মিটার নিলে পাবো 4 × 10⁷ মিটার। এরপরে জি এর মান দেওয়া আছে প্রশ্নে জি এর মান দেয়া নাই। আচ্ছা, তাহলে আমাদের মুখস্থ মান বসাতে হবে। আর পৃথিবীর ভর এটা দেওয়া আছে প্রশ্নে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো আবর্তনকাল 99,270.3 সেকেন্ড। একে যদি আমরা 3600 দিয়ে ভাগ দিই তাহলেই ঘন্টায় চলে আসবে 27.6 আওয়ার। এটি কি 24 ঘন্টা সমান হয়েছে? না, হয় নাই। তাহলে স্থির বলে মনে হবে না, অর্থাৎ এই উপগ্রহটা কি ভূস্থির হবে না। তাহলে কোন উপগ্রহের ভূস্থির হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে তার আবর্তনকাল বা পর্যায়কাল হতে হবে T = 24 আওয়ার্স বা ৮৬,৪০০ সেকেন্ড, কারণ 24 ঘন্টা মানেই হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। ঘ প্রশ্নে প্রায় জানতে চাওয়া হয় যে কি ব্যবস্থা গ্রহণ করলে কোন উপগ্রহ ভূস্থির হবে। এক্ষেত্রে আমরা দুইভাবে আনসার করতে পারি। একটা হচ্ছে আমরা ভূস্থির উপগ্রহের বেগ নির্ণয় করতে পারি, আরেকটা হচ্ছে আমরা তার উচ্চতা বের করতে পারি। বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বেগ নির্ণয়ের যে দ্বিতীয় সূত্রটা আছে v = 2π/t × r+h, এই সূত্রে এই টি এর স্থানে আমরা ভূস্থির উপগ্রহের যে পর্যায়কাল 24 আওয়ার্স বা ৮৬,৪০০ সেকেন্ড, সেই সময়টা এই টি এর জায়গায় বসাবো। বসানোর পর এখান থেকে আমরা যে বেগটা পাবো সেটাই হবে কোনো উপগ্রহকে ভূস্থির করার জন্য প্রয়োজনীয় বেগ। এরপর খেয়াল করো, যদি আমরা উচ্চতা নির্ণয়ের মাধ্যমে আনসার করতে চাই তাহলে উচ্চতার যে দুটো সূত্র আছে
এই দুইটা সূত্রের যে কোনো একটাতে এই টি এর স্থানে ভূস্থির উপগ্রহের যে পর্যায়কাল 24 ঘন্টা বা ৮৬,৪০০ সেকেন্ড, এই পর্যায়কালটা এই টি এর স্থানে আমরা বসিয়ে দিব। তাহলে এখান থেকে এইচ এর যে মানটা পাবো সেটাই হচ্ছে কোনো উপগ্রহকে ভূস্থির করার জন্য প্রয়োজনীয় উচ্চতা। তাহলে আমরা বেগ নির্ণয়ের ক্ষেত্রে বা উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমরা টি এর স্থানে ভূস্থির উপগ্রহের যে পর্যায়কাল 24 ঘন্টা বা ৮৬,৪০০ সেকেন্ড, এই টি এর স্থানে বসিয়ে দিলেই আমরা কোনো উপগ্রহকে ভূস্থির করার জন্য প্রয়োজনীয় বেগ বা প্রয়োজনীয় উচ্চতা খুবই সহজে বের করতে পারবো। চলো একটা সৃজনশীল করার মাধ্যমে আমরা দেখি আসলে কিভাবে কাজটা করা হবে। দেখো, এখানে বলা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে 700 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪০০ কিলোমিটার এবং পৃথিবী পৃষ্ঠে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঘ প্রশ্নে বলা হচ্ছে কি ব্যবস্থা গ্রহণ করলে উপগ্রহটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা জানি যে ভূস্থির উপগ্রহ করতে হলেই টি এর মান কত বসাতে হবে? 24 ঘন্টা বা ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো এইচ ইকুয়াল, এইচ এর যে সূত্রটা ছিল জিএমটি স্কয়ার বাই 4 পাই স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। এই সূত্রে আমরা টি এর মান বসাবো 24 ঘন্টা বা ৮৬,৪০০ সেকেন্ড। তো যেহেতু আমাদের এই কোশ্চেনে দেখো জি মানে অভিকর্ষ ত্বরণ জি এর মান দেওয়া আছে, তাই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই না করে এখান থেকে যে সূত্রটা পাওয়া গিয়েছিল ওই যে জি আর স্কয়ারের যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করবো। তাহলে সহজে এখানে আমরা এই জি এর মান 9.8 বসাতে পারবো। সবগুলো মান ঠিকভাবে বসাবো, জাস্ট এই টি এর মানটা বসাবো ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা যে উচ্চতাটা পাবো, এই যে মিটারে দেখো কত উচ্চতা পেলাম, এই মিটারের উচ্চতাটাকে কিলোমিটারে কনভার্ট করলে আমরা পেয়ে যাব ৩৬,০০০ কিলোমিটার প্রায়। এই উচ্চতাতে কোনো উপগ্রহকে যদি আমরা তুলতে পারি তাহলেই সেইটা ভূস্থির উপগ্রহ হয়ে যাবে। তাহলে এই উচ্চতাটা তো আমাদের একটু মুখস্থ রাখা দরকার, তাই না? এমসিকিউতে অনেক সময় এটা লাগতে পারে। এখন মুক্তিবেগ। মুক্তিবেগ হচ্ছে সেই বেগ যেই বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সেটা আর পৃথিবীতে ফেরত আসে না, অর্থাৎ পৃথিবীর সমস্ত আকর্ষণ উপেক্ষা করে মহাশূন্যে সেটা বিলীন হয়ে যায়। খেয়াল করো, পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো বস্তুর মুক্তিবেগ ভিই দিয়ে প্রকাশ করা হয়। ভিই সমান হচ্ছে √2gm/r। এক্ষেত্রে জি মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা, আমরা জানি জিএম সমান সমান জি আর স্কয়ার লেখা যায়, তাই না? তাহলে এই ক্ষেত্রে জিএম এর জায়গায় যদি আমরা জি আর স্কয়ার লিখি, এখানে উপরে নিচে যদি আর কাটাকাটি হয় আমরা পাবো ভিই সমান √2gr। তাহলে মুক্তিবেগ, ভূপৃষ্ঠে মুক্তিবেগের দুইটা রাশিমালা পেলাম। একটা হচ্ছে ভিই সমান √2gm/r, আরেকটা হচ্ছে ভি সমান √2gr। এটা হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তিবেগের রাশিমালা। যদি কোনো বস্তু ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় থাকে তখন তার মুক্তিবেগের রাশিমালা কত হবে? সেটা হবে ভিই ডট সমান √2gm/r প্লাস এইচ। দেখো আগের সূত্রে কি ছিল? 2gm/r, আর এখানে আর এর জায়গায় শুধু এসেছে কি আর প্লাস এইচ। এখন চলো ঢাকা বোর্ড 25-এর সৃজনশীলটা দেখি। এখানে বলা হচ্ছে ভূপৃষ্ঠ হতে 1200 কিলোমিটার উচ্চতায় একটি 300 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। জি এর মান দেয়া আছে, এম এর মান দেয়া আছে, আর এর মান দেয়া আছে, অভিকর্ষ ত্বরণের মানও দেয়া আছে। ঘ প্রশ্নে বলা হচ্ছে কি ব্যবস্থা গ্রহণ করলে কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে হারিয়ে যাবে। মহাশূন্যে কখন হারিয়ে যাবে? যখন উপগ্রহের বেগ তার মুক্তিবেগের সমান হয়ে যাবে তখনই, তাই না? তো আমরা বর্তমান অবস্থায় উপগ্রহটার বেগ আগে বের করব। তো বর্তমান অবস্থায় উপগ্রহের উচ্চতা হচ্ছে 1200 কিলোমিটার, যেটা প্রশ্নে দেওয়া আছে। মিটারে নিলে আমরা পাবো 1.2 × 10⁶ মিটার। এই উচ্চতায় উপগ্রহের বেগ নির্ণয় সূত্র কি ছিল? v = gm/r+h। এই সূত্রে আমরা প্রত্যেকটার মান বসিয়ে দিব। তাহলে এখান থেকে উপগ্রহটার বেগ পেয়ে যাব 7258.21 মিটার পার সেকেন্ড। এখন উপগ্রহটার মুক্তিবেগ যদি আমরা বের করতে চাই, উপগ্রহটা তো এইচ উচ্চতায় আছে না? এইচ মানে কত? 1.2 × 10⁶ মিটার উচ্চতায় আছে। তাহলে এইচ উচ্চতায় উপগ্রহের মুক্তিবেগ কি হবে? v = 2gm/r+h। এই সূত্রেও আমরা এখন সবগুলো মান বসাবো। এখান থেকে দেখো আমরা উপগ্রহটার মুক্তিবেগ পেয়ে যাব। এখন দেখো এই যে মুক্তিবেগটা আমরা পেলাম সেটা কিন্তু উপগ্রহের বেগ থেকে বেশি, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে উপগ্রহের বেগটাকে কিন্তু বাড়াতে হবে। কতটুকু বৃদ্ধি করতে হবে? তাহলে বেগ বৃদ্ধি করতে হবে ডেল ভি সমান মুক্তিবেগ থেকে আমরা উপগ্রহের বেগটাকে মাইনাস করে দিব। তাহলে কতটুকু বেগ বৃদ্ধি করতে হবে সেটা আমরা পেয়ে যাব। এখন যদি তোমাকে বলা হয় যে বেগ বৃদ্ধির শতকরা পরিমাণ কতটুকু হবে, তাহলে এই যে বেগ বৃদ্ধি বের করেছো ডেল ভি কে উপগ্রহটার যে প্রকৃত বেগ ভি দিয়ে আগে ভাগ দিতে হবে, তারপরে 100% দিয়ে গুণ করলেই এক্ষেত্রে বেগ বৃদ্ধির শতকরা পরিমাণ বের হয়ে যাবে, আর সেটা হচ্ছে 41.42%। অর্থাৎ যদি উপগ্রহটার বেগ 41.42% পরিমাণ বৃদ্ধি করা যায় তাহলেই এই উপগ্রহটা মুক্তিবেগ প্রাপ্ত হবে, আর মুক্তিবেগ প্রাপ্ত হলেই সেটা কি মহাশূন্যে হারিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আশা করছি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। ক্লাসটা কেমন হলো কমেন্ট করে জানাও, ফ্রেন্ড এবং জুনিয়রদের মাঝে শেয়ার করে দাও। ফিজিক্স, কেমিস্ট্রি ও হায়ার ম্যাথের এইরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।